We are live now. শুভ অপরাহ্ন। বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সকল শহীদ ও মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করছি ও যারা জীবিত আছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বিজয় ফুলের সূতিকাগার লন্ডন, তাই প্রতি বছরের মতো এবারও 30শে নভেম্বর বাংলাদেশের বিজয়ের মাসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিলেতের সময় সন্ধ্যা 6:01 লন্ডনের কেন্দ্রীয় কমিটির বিজয় ফুল কর্মসূচির আয়োজন অনলাইনে উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষক ডক্টর সেলিম জাহান, যিনি আজকে আমাদের এই আলোচনার প্রধান অতিথি এবং একমাত্র অতিথি বলতে হবে। 2007 সাল থেকে শুরু হওয়া বিজয় ফুল কর্মসূচি আজ ছড়িয়ে পড়েছে বিদেশে এবং আমাদের এই বিদেশে এবং দেশে। বিজয় ফুল পুরোপুরি একটি স্বেচ্ছাসেবী মুনাফাহীন কর্মসূচি। এর সাথে সংযুক্ত সবাই যার যার শ্রম, মেধা, অর্থ, পরামর্শ, অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচির সাফল্যের রূপ দিয়েছেন। কবি স্বামী মাজার, যার মন এবং হৃদয় থেকে এই বিজয় ফুলের জন্ম এবং স্বপ্নের পথ চলা, তাজ বিজয় ফুলের উজ্জীবক পরামর্শ, কর্মকর্তা বৃন্দ তাদের ভালোবাসা ও পরিশ্রমের ফলে বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছেন বলে আমরা মনে করি এবং সক্ষম হব সময় আরো যত যাবেন। দেশপ্রেম ও বাংলাদেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ বিজয়ের এই স্মারক বিজয় ফুলের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলুন এক নজরে আমরা একটু জেনে নিই এই বিজয় ফুলটি কি আসলে। বিজয় ফুল একটি প্রতীকী ফুল, যা কিনা আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতীক। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক এই বিজয় ফুল। বিজয় ফুল দেখে বিদেশে বড় হওয়া আমাদের এই প্রজন্মের বাচ্চারা এবং তারা জানি আমাদেরকে দেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে, তারই প্রতীক এই বিজয় ফুল। মুক্তিযুদ্ধের শহীদদের স্মারক, যা বুকের বাঁ পাশে পোশাকে পরা হয় দেশে ও বিদেশে, এবং কপিরাইট এই বিজয় ফুল আছে আমাদের, এবং এই বিজয় ফুলের সমমাপের 6টি গোল পাপড়ি আছে, যার মাধ্যমেই এই প্রতীকী ফুলটি বিজয় ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে লাগানো এবং ডক্টর সেলিম জাহানের বুকের বাঁ পাশেও ওনার পাঞ্জাবিতে লাগানো। এটি হচ্ছে বিজয় ফুল। তো আমরা আজকে আলাপ করব ডক্টর সেলিম জাহানের সাথে। উনি আমাদের বিজয় ফুলের একজন অগ্রদূত বলবো। উনি 2017 সালে এই দিনেই 6ই ডিসেম্বরে গণপ্রজাতন্ত্রী লাওয়ের ভিয়েন্তিয়ানে অনুষ্ঠিত উন্নয়ন চিন্তা ও চেতনার ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনায় বিজয় ফুল বুকে ধারণ করে ছিলেন এবং বিজয় ফুলের দূত হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গল্প ছড়িয়ে দিতে বিজয় ফুল পরিয়ে দেন বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তি বর্গকে ওই ভিয়েন্তিয়ানের অনুষ্ঠিত আলোচনায়। এবং ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো যে ওনার নিজস্ব গল্প কথা এই অগ্রদূত হিসাবে এবং দেশ ও জাতির উন্নয়নে ওনার স্বপ্ন এবং ভাবনা। তো আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সেলিম জাহানকে। আমি ওনার লেখার ভক্ত এবং ওনার লেখার মাধ্যমে আমি নিজে এবং আমি বিশ্বাস করি আরো যারা যারা ওনার লেখা পড়েন, মুক্তিযুদ্ধের অনেক ছোট ছোট গল্প কথা, সুন্দর সুন্দর ইতিহাস আমরা জানতে পারি। তো আমন্ত্রণ ডক্টর সেলিম জাহান আপনাকে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ডক্টর সেলিম জাহান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ওই অভিজ্ঞতার কথা কি আপনি আমাদের সাথে নিজ মুখেই বলবেন? আমি একটু আগে যে বললাম যে 17 সাল থেকে আপনি যে আমাদের অগ্রদূত হয়ে আছেন এবং আপনার ওই অভিজ্ঞতাটা যদি আমাদের সকলের সাথে আপনি শেয়ার করে বলেন যে ভিয়েন্তিয়ানে অনুষ্ঠিত আপনার। আমার ওই অভিজ্ঞতা বলার আগে এই বিজয় ফুল কর্মসূচি এবং বিজয় ফুল আন্দোলন যেটা আমি বলে থাকি তার সঙ্গে কেন আমি সম্পৃক্ত হলাম। অবশ্যই। এখন প্রশ্নটা হচ্ছে যে বিজয় ফুল যেটি আপনি একটু আগে বলেছেন যেটি একটি প্রতীকী ফুল, এবং প্রতীকের কেন দরকার হলো এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমার মনে হয় যে 3টে কারণে দরকার হয়েছে। একটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বড় এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম অত্যন্ত ব্যাপ্ত, কিন্তু সাধারণ মানুষ কখনোই একটি মুক্তিযুদ্ধের ইতিহাস বা একটা পুরো স্বাধীনতা সংগ্রামের পুরোটা ধারণ করতে পারে না। তো সেই জন্যে
আমরা প্রতীক বেছে নিই। যেমন যদি বলি যে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সময় বহু শহীদ হয়েছেন, কিন্তু আমরা প্রতীক হিসেবে ধরে নিয়েছি সালাম, বরকত, রফিক, জব্বারকে। তেমনি ভাবে 69-এর গণ আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, কিন্তু আসাদ আমাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। 90-এর গণ আন্দোলনে তেমনি ভাবে শহীদ হয়েছেন বহু মানুষ, কিন্তু আমরা নূর হোসেনকে প্রতীক হিসেবে নিয়েছি। তা আমি বলতে চাচ্ছি যে আমাকে এই বিজয় ফুল প্রথম আকৃষ্ট করেছে কারণ আমি দেখেছি যে বাংলাদেশের এই যে ব্যাপ্ত মুক্তিযুদ্ধ, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, রক্তস্নাত 9 মাস, সেটাকে যদি একটি প্রতীকী ফুলের মধ্যে, একটি প্রতীকের মধ্যে আনা যায়, তাহলে পরে বোধহয় সাধারণ মানুষের পক্ষে এই মুক্তি সংগ্রাম, এই যে স্বাধীনতার বিজয়, এগুলো বুঝতে সুবিধা হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই ফুলটি প্রথম থেকেই আমাকে আকৃষ্ট করেছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ব্রিটেনে পপি রয়েছে এবং সেটারও কিন্তু একটা প্রতীকী একটা রূপ রয়েছে। সেটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে আমরা প্রায় স্বাধীনতার 50 বছর পার হবে, মুক্তিযুদ্ধের 50 বছর পার হবে, কিন্তু এই যে দীর্ঘ পথযাত্রা, এই দীর্ঘ পথযাত্রায় অনেক সময় আমার মনে হয়েছে যে আমরা কিন্তু একটু বেপথু হয়ে গেছি। আমরা অনেকে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ দেখেছি এবং শুনেছি। আমাদের পরের প্রজন্ম স্বাধীনতা এবং মুক্তি সংগ্রাম দেখেনি, কিন্তু শুনেছে। কিন্তু তারপরেও বহু মানুষ দেশে বিদেশে রয়েছেন যারা এই স্বাধীনতা দেখেছেন, শুনেছেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গ্রহণ করতে তাদের দ্বিধা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের আপত্তি আছে, এবং তারা সবসময় এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামকে নানান ব্যাখ্যায় এবং অপব্যাখ্যায় ব্যাখ্যায়িত করতে চেষ্টা করেছেন। তো আমার মনে হয়েছে যে এই বিজয় ফুল এই যে অপব্যাখ্যা বা ব্যাখ্যার কাছ থেকে সত্যিকারের যে ইতিহাস এবং সত্যিকারের যে মুক্তিযুদ্ধ, সেটাকে সামনে নিয়ে এসছে। কারণ এই বিজয় ফুলকে ধরেই কিন্তু আমরা সেই মুক্তিযুদ্ধের কথা বলতে পারি। এবং যেহেতু আমাদের 16ই ডিসেম্বরে বাঙালি জাতির জন্য একটা বড় বিজয়, এবং তার প্রতীক হিসেবে আমরা এই বিজয় ফুলকে সেই বিজয়ের প্রতীক হিসেবে ধরতে পারি। এই প্রসঙ্গে একটা কথা আরো বলা দরকার যে আমরা গত 50 বছরে এটাও লক্ষ্য করেছি যে স্বাধীনতা সংগ্রামের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধারা, তাদের অনেককে আমরা বিস্মৃত হয়েছি, অনেককে আমরা হারিয়েছি এর মধ্যে, কিন্তু তারপরেও যারা আছেন তাদেরকে আমরা বিস্মৃত হয়েছি। এবং আমি বলবো যে তাদের প্রতি যোগ্য সম্মান দেখাতে আমরা বহু ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। তা আমার মনে হয়েছে যে এই বিজয় ফুলের মাধ্যমে আমরা তাদেরকে সম্মান দেখাতে পারি, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। আর তৃতীয় এবং শেষ কথা হচ্ছে যে আমি মনে করি যে এই বিজয় ফুলের বহুমাত্রিকতা আছে, এটাকে আমরা নানান ভাবে ব্যবহার করতে পারি। একটি ব্যবহারের কথা আপনি এর মধ্যেই উল্লেখ করেছেন যে আগামী প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতা ইতিহাস, মুক্তির ইতিহাস তুলে ধরা, এবং সেক্ষেত্রে আমরা এই বিজয় ফুলকে অবলম্বন করে বাংলার শ্যামলিমা, সবুজ যে প্রান্তর, সেটার কথা বলতে পারি। আমরা আমাদের বাঙালি বাংলার 5টি নদ নদীর কথা বলতে পারি। আমরা আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে তাদের কথাও বলতে পারি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর মূল্য অপরিসীম। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে বর্তমান সময়ে আমার মনে হয় যে বিজয় ফুলের যে গুরুত্ব এবং যে তার মাত্রিকতা, সেটা আবার অন্যদিকেও আমরা প্রবাহিত করতে পারি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি 4টি রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের জন্ম হয়েছিল। জাতীয়তাবাদ আমাদের আত্মপরিচয়ের জন্য, গণতন্ত্র একটি গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য, সমাজতন্ত্র সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য, এবং ধর্মনিরপেক্ষতা, যেখানে সমস্ত গোষ্ঠী তাদের ধর্ম বিশ্বাস নিয়ে একত্রে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারবে। তো এই 4 নীতি থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে এসেছি, রাষ্ট্রযন্ত্র সরে এসছে, জনসমষ্টিও সরে এসছে, এবং আমার মনে হয় যে এখন সময় এসছে 50 বছর পরে এগুলোর পুনঃপ্রতিষ্ঠা। তো আমি নিজে বিজয় ফুলের এক ধরনের বলা চলে ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে এর যে 5টি পাপড়ি আছে, তার 4টি পাপড়িকে আমি মনে করি যে আমাদের 4টি রাষ্ট্রীয় মূলনীতি, আর 5ম পাপড়িটিকে আমি মনে করি যে আমাদের স্বাধীনতা প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মাঝখানের সূর্যটা কি? এই মাঝখানের সূর্যের জন্য আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে ফিরে যেতে চাই। বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন তার একেবারে ভাষণ শেষ করার সময়, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো
স্বাধীনতা এবং মুক্তি এই দুটো বিষয়কে তিনি আলাদা করেছিলেন, সেটা কি ইচ্ছে করে নাকি সেটা এমনি এমনি করেছিলেন? আমি মনে করি যে তিনি অত্যন্ত সচেতন ভাবে এটা করেছিলেন। রাজনৈতিক স্বাধীনতা পেলে পরেই মানুষের সার্বিক মুক্তি হয় না, তার অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সামাজিক মুক্তি সেটা হয় না। এবং রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে মানুষের সার্বিক মুক্তির একটা অন্যতম শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। এবং আমি মনে করি যে মাঝখানের যে লাল যে জায়গাটুকু সূর্যের মতো, সেটা হচ্ছে আমাদের সেই মুক্তির, সার্বিক মুক্তির প্রতীক। তো আমার মনে হয় যে বর্তমান পরিপ্রেক্ষিতে বিজয় ফুলকে আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি। এখন আসি আপনার মূল প্রশ্নে, যেটা আপনি করেছেন যে কেন না, আপনি যেটা বললেন ওটা খুবই সুন্দর করে বললেন, আর আপনার ধ্যান ধারণা শুনে আমার মনে হলো আসলে তাই হওয়া উচিত। কারণ আমরা যখন বিজয় ফুলটা শুরু করেছিলাম, আমরা আমাদের প্রজন্মকে, এখানকার যারা প্রজন্ম তাদেরকে জানার জন্য, তো তখন আমরা ভেবেছিলাম যে 5টি সবুজ ও একটি লাল একই সঙ্গে অনেক কথা বলবে, যেমন বাংলাদেশের মানুষের 5 মৌলিক চাহিদার কথা, বিভিন্ন ধর্মাবলম্বী জনগণ, তারপরে 5টি নদীর নাম বাংলাদেশের সে বলে আমি বাচ্চাদেরকে শিখাতে পাচ্ছি, তারপরে আপনার বাঙালির খাদ্য অভ্যাস, পঞ্চব্যঞ্জন, সবুজ প্রকৃতি, শহীদদের রক্ত, সেই লাল সূর্য আপনি বললেন। তো আমরা যেটা করেছিলাম যে এদেশের বাচ্চাদের জন্য, এদেশের যারা, তাদের জন্য সুন্দর করে, এবং আপনি এখন যেটা বললেন সেটা সকলের জন্য, এবং আমাদের মূল যেটা হওয়া ওইটাই অ্যাকচুয়ালি আপনি সুন্দর করে বলে দিলেন। তো ওটাই আমার ভালো লাগলো আপনার কথা শুনে, এবং আমি আশা করছি যে দর্শক যারা শুনছেন তারা আপনার কথার সাথে একত্রতা প্রকাশ করবে, এবং আপনার যেভাবে বলতে চাচ্ছেন বুঝতে চাইবে, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, আপনি যেভাবে সবাইকে উদ্বুদ্ধ করেন আপনার লেখার মাধ্যমে, আপনার চিন্তার মাধ্যমে। না, আমার মনে হয় এটা প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে এই বিজয় ফুল যেটি আমাদের প্রতীকী ফুল, তারও তো বয়স হয়েছে। বয়স হয়েছে বলতে আমি 2007 থেকে তো সময় কেটেছে অনেক। তো যে কোনো প্রতীকেরই একটা উত্তরণ দরকার, এবং আমরা প্রাথমিক অবস্থায় প্রচারের জন্যে, আমাদের প্রজন্মকে শেখানোর জন্যে, আমাদের বিভিন্ন জনগোষ্ঠীকে সচেতন করার জন্যে বাংলাদেশ সম্পর্কে, তার মুক্তিযুদ্ধ সম্পর্কে, তার স্বাধীনতার বিজয় উৎসব সম্পর্কে সেটা আমরা ব্যবহার করেছি। এখন আমি মনে করি যে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের এই বিজয় ফুলটিকে ব্যবহার করতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের অপশক্তি রয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে রকমের ষড়যন্ত্র চলছে দেশে এবং বিদেশে, এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আসল যে চার নীতি এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, স্বাধীনতার যে চিন্তা চেতনা, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ভিয়েন্তিয়ানে আমি যেটা করেছিলাম, যেটা আমার খুব মানে প্রিয় গল্প বলা চলে, এবং সত্যিকার। আর আমার মনে আছে, আমার যতদূর মনে পড়ছে যে আপনি পাকিস্তানের একজন রাষ্ট্রদূতকেও মনে হয় আপনি বিজয় ফুলটা পড়িয়েছিলেন। তো ওইটা আমি জানতে চাবো যে ওই প্রক্রিয়া, ওনার কি ছিল, হ্যাঁ, প্রতিক্রিয়াটি কি ছিল। আমি যখন ভিয়েতনামে যাই তখন মানে লাওতে ভিয়েন্তিয়ানে যাই, সেটা হচ্ছে 2017, এবং 2017 বোধহয় 2 কিংবা 3 ডিসেম্বরে একটি আলোচনা সভার জন্য। তো তার মানে অংশ হিসেবে প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভিয়েতনামের যে উপপ্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ছিল, এবং আমি আমার পোশাকের উপরে বিজয় ফুল পরিধান করেছিলাম, কিন্তু আমি পকেটে করে একটা বিজয় ফুল নিয়ে গিয়েছিলাম যে তাকে যদি দেয়া যায়। তো তিনি আলাপ আলোচনা যখন প্রথমে শুরু হলো, তার একটা পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি। তখন আমি তাকে এটার ব্যাখ্যা দিলাম, এবং এটা আমরা সবাই জানি যে লাও কিন্তু একটা মুক্তি সংগ্রামের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করেছে, এবং তারপরে তাকে আমি এই বিজয় ফুলটি পরিয়ে দিই, এবং এটা আমার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় বলে আমি মনে করি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই বিজয় ফুলটা তখন একটি রাষ্ট্রের একজন অন্যতম নেতার কাছে আমি পৌঁছে দিতে পেরেছি যে আমাদের বাংলাদেশের বিজয় উৎসব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। তারপরে যারা ওই আলোচনা সবাই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ বিভিন্ন দেশে, সেখানে নেপালের অর্থমন্ত্রী ছিলেন, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ছিলেন, তাদেরকে আমি বিজয় ফুল পরিয়ে দিয়েছি। আমার জন্য সবচাইতে গৌরবের মুহূর্ত মনে হয় যে সেখানে পাকিস্তানের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন, এবং তাকে আমি আহ্বান করেছি যে এই বিজয় ফুলটি পরিয়ে দিতে। এবং বলা প্রয়োজন আছে যে এই ব্যক্তিটি সামরিক প্রশাসক জিয়াউল হকের যখন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সময় তিনি অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তী সময়ে পরিকল্পনা মন্ত্রী হয়েছিলেন।
এবং তাকে যখন আমি বিজয় ফুল পরিয়ে দিয়েছি তখন আমার মনে হয়েছে যে এটি একটি জয় আমাদের জন্য, অবশ্যই। একটি একটি জয়, এবং জাতি হিসেবে আমার জন্য তো অত্যন্ত আনন্দের মুহূর্ত, কিন্তু আমার মনে হচ্ছে জাতি হিসেবে একটা জয়। এইখানে এসে আমরা পাকিস্তানকে পরাস্ত করতে পেরেছি, এবং এটা আমার আরো বিশেষ করে মনে হয়েছে যে বর্তমান অবস্থাতে যদি একটু বলি যে অনেকেই আমরা পাকিস্তানের গুণগান এখনো খুব গাই। তো এখানে একটু মনে রাখা দরকার যে আজকে যেখানে বাংলাদেশ এসে পৌঁছেছে একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, একটা যুদ্ধ বিধ্বস্ত সমাজ নিয়ে, এবং বহু অত্যাচার, বহু শোষণের পরে সেখানে পাকিস্তানকে সে ছাড়িয়ে গেছে। যেমন আমাদের মাথাপিছু আয় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। আজকে আমাদের দেশে প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে ৭২ বছর, পাকিস্তানে ৬৫ বছর। শিশু মৃত্যুর হার আমরা ১,০৩৫-এ নামিয়ে এনেছি, পাকিস্তানে সেটা এখনো ৮৫। সুতরাং অর্থনৈতিক অগ্রগতি বলি কিংবা সামাজিক উন্নয়ন বলি, সব দিক থেকে আমরা পাকিস্তান থেকে সামনে চলে এসেছি। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা পাকিস্তানের বেশি ছিল, এখন পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি। সুতরাং আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যদি আমরা তুলনামূলক আলোচনা করি তো পাকিস্তান থেকে আমরা অনেক সামনে চলে এসেছি। আমরা এখন তুলনামূলক আলোচনা করব ভারত এবং চীনের সঙ্গে। পাকিস্তান সেখানে কোনো প্রতিযোগী নয়। অবশ্যই। আমার আপনার কাছে জানার প্রয়োজন ছিল, এবং আমি মনে করি সবাই জানতে চাবে, যে স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছিল, তো সেই আত্মাহুতির মর্যাদা কি আমরা তাদেরকে দিতে পেরেছি? মানে এই যে একটা মানচিত্রের জন্য, একটি ভৌগোলিক জনপদকে মুক্তি করার জন্য আমরা যে বহু মতাদর্শে আজকে বিভক্ত হয়েছি, তো এর কারণটা কি? মানে একটি সুস্থ রাষ্ট্র গঠনের জন্য যা যা উপাদান প্রয়োজন হয়, আমরা কি তা অর্জন করতে পেরেছি? না, আমি যেহেতু মনে আপনি একজন অর্থনীতিবিদ এবং আপনি বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত হিসেবে ছিলেন, এবং আপনি ইউএনডিপি-তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তাই আমার মনে হলো যে আপনাকে এই প্রশ্নটা করা জরুরি, এবং আপনার কাছ থেকেই হয়তো আমরা একটি সত্যি সহজ উত্তর না, পাবো। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের খুব সৎ উত্তর দেওয়া দরকার, এবং সততার সেটাই, সাথে উত্তর দেওয়া দরকার। সেটাই। এবং প্রথম কথা হচ্ছে যে আমাদের অর্জন যেটা এবং যেটা আমাদের প্রাপ্তি, সেটাকে কখনোই ক্ষুণ্ণ করা উচিত নয়, সেটাকে উদযাপন করা উচিত। আমরা গর্বিত যে আমরা যে জিনিসগুলো অর্জন করেছি। বাংলাদেশের মতো একটা দেশ তার দারিদ্র্য আপাতন ৫৮% থেকে ২০ বছরে সেটাকে আমরা ২১% নামিয়ে আনতে পেরেছি। অনেকেই হয়তো ভুলে যান যে গত ৩০ বছরে আমাদের মাথাপিছু আয় ৩ গুণ বেড়েছে। আমাদের অর্থনীতি ১০ গুণ বেড়েছে। আর কিছুদিনের মধ্যেই আমরা হয়তো বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হব। সুতরাং অর্জনের দিক থেকে, সামাজিক উন্নয়নের দিক থেকে আমি বলবো যে এটাতে আমাদের সত্যিকার অর্থে উদযাপন করার কারণ রয়েছে, এবং তার কিছু কিছু রাষ্ট্রযন্ত্রের নীতিমালার কারণে হয়েছে, কিন্তু বেশিরভাগই হয়েছে মানুষের যে সৃজনশীলতা, মানুষের যে কর্মকুশলতা, এবং বাঙালি জাতির যে কঠোর পরিশ্রম করার একটা প্রবণতা আছে তার কারণে। কিন্তু এগুলো অর্জনের সঙ্গে সঙ্গে আর কিছু কথাও বলার প্রয়োজন আছে। প্রথম কথাটি যেটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভুললে চলবে না যে আমাদের এখনো বঞ্চনা অনেক জায়গাতেই রয়েছে। এই আমাদের ৩ কোটির মতো মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে, এবং আমরা জানি যে অসমতা অসম্ভব রকমের বেড়ে গেছে, এবং সেই অসমতা শুধু আয়ের অসমতা কিংবা সম্পদের অসমতা নয়, সেই অসমতা হচ্ছে সুযোগের অসমতা। শিক্ষার সুযোগের ক্ষেত্রে অসমতা আছে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসমতা আছে, এবং এটা সত্যিকার অর্থে এটা অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা বাংলাদেশের ঢাকা শহরে যে কোনো শহরে গেলেই এই অসম একটা অবস্থান আমাদের চোখে পড়ে। আমরা জানি যে জলবায়ু পরিবর্তন একটা বিরাট রকমের বাধা হিসেবে এসছে। আমরা জানি যে যদিও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং নারী পুরুষের মধ্যে সমতা বিধানের ক্ষেত্রে আমরা অনেক কিছু করেছি, কিন্তু নারীর বিরুদ্ধে যে সহিংসতা এবং নারীকে অবদমনের জন্য যে রকমের বাঙালি সমাজে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো রয়ে গেছে। সুতরাং এই বঞ্চনার দিকটিকে আমাদের ভুললে চলবে না, এবং সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে। কিন্তু এটার চাইতেও বড় একটি চালচিত্র আছে, এবং আমি সেই চালচিত্রে চলে যেতে চাই। একটি চালচিত্র হচ্ছে যে কোনো দেশ দীর্ঘমেয়াদে সে খুব বেশি দূর যেতে পারে না যদি সে তার অতীত ইতিহাস ভুলে যায়, এবং যে মৌলিক নীতি
তার ভিত্তিতে তার জন্ম, সেটা সে থেকে সে বিচ্যুত হয়। যদি যে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমাদের দেশের জন্ম, যারা এই সংগ্রাম করেছিলেন তাদেরকে যদি তারা বিস্মৃত হয়। এবং আপনার প্রশ্নের জবাবে বলবো যে সেই জায়গায় কিন্তু আমাদের ঘাটতি অনেক। এই ঘাটতি অনেক, কারণ স্বাধীনতার, যেটা আমি আগেই বলেছি যে মূল মন্ত্র স্বাধীনতার যে 4 নীতি, সেটা থেকে আমরা দূরে সরে এসেছি। কিন্তু তার চাইতেও বড় কথা আমার মনে হয় যে যে মানুষগুলো এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, স্বাধীনতার জন্য সংগ্রাম শেষে দেশে ফিরে এসছেন, তাদের প্রতি সম্মান জানানো, তাদের স্বীকৃতি দেওয়া ইত্যাদির ব্যাপারে আমরা কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে গেছি। আমরা স্বাধীনতা নিয়ে বেশ অনীহাও দেখা যায়। আমরা স্বাধীনতা নিয়ে উৎফুল্ল হয়েছি, এবং যদি খুব শক্ত করে বলি যে এই স্বাধীনতার সুফল আমরা কি করে ভোগ করব, সেইটা নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করেছি। কিন্তু যারা স্বাধীনতায় ব্যস্ত হয়েছি, যারা স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি কিন্তু আমরা এক ধরনের অবজ্ঞামূলক, আমি যদি এই শব্দটি ব্যবহার করি, দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আছে। সেই জন্য স্বাধীনতা যুদ্ধ করার পরে একজন ব্যক্তি, একজন মুক্তিযোদ্ধা যদি রিক্সা চালান, স্বাধীনতা যুদ্ধ করার পরে একজন মুক্তিযোদ্ধা যদি ভিক্ষে করেন, তাহলে সেটা সেই জাতির জন্য, দেশের লজ্জার এবং অবমাননাকর একটা ব্যাপার। এবং বহু, আমি বলবো যে নিষ্পত্তিকৃত সত্যের বা নিষ্পত্তিকৃত ব্যাপারগুলো আমরা আবার খুঁচিয়ে এনেছি। যেমন বলা চলে যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তো একটা দেশ সৃষ্টি হয়েছে, অন্যতম রাষ্ট্রনীতি, এবং তার মূল কথা ছিল যে প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে, এবং প্রত্যেকেই ব্যক্তি জীবনে তার ধর্মবিশ্বাস অনুসারে ধর্ম পালন করবে। কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে আমরা একটা ধর্মতান্ত্রিক দেশে পরিণত হব না। তো সেইটে আমরা ধর্মকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে হানাহানি, যারা সংখ্যালঘু, সর্বার্থেই সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যারা আছে তারাও, সেখানে কিন্তু আমরা একটা বিভাজন করেছি, একটা অসমতা করেছি, তাদেরকে আমরা প্রবঞ্চিত করেছি, তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্কের আমরা সৃষ্টি করেছি। তারাও বাংলাদেশের নাগরিক, তারাও এই স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করেছে, কিন্তু এখন এমন একটা অবস্থার আমরা সৃষ্টি করেছি যেখানে তারা মনে করছে যে শামসুর রহমানের ভাষায় যে পরবাসী নিজ বাসভূমি। এবং এই যে একটা কাণ্ড আমরা করেছি আমাদের নাগরিকদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার মনে হয় এটা স্বাধীনতার যে মূল মন্ত্র তার সঙ্গে সেটা। আর শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্ম হয়েছিল একটা শান্তিপূর্ণ জাতি হিসেবে, এবং বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী ছিল। কিন্তু এখন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, এবং তখন আমরা বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের থেকে আমরা কতটা দূরে সরে এসেছি। মুক্তিযুদ্ধ হয়েছিল যূথবদ্ধভাবে, গোষ্ঠীগতভাবে, আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছিলাম। তখন ধনী দরিদ্রের কথা কেউ চিন্তা করেনি, তখন ধর্মীয় যে বিভাজন আছে সেটা কেউ চিন্তা করেনি, সবাই মিলে। কিন্তু আজকে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক, আমরা ঠিক গোষ্ঠীগত উন্নয়নের কথা ভাবি না, যূথবদ্ধ উন্নয়নের কথা ভাবি না, আমরা শুধু আমরা কি করতে পারি এবং আমরা কতটুকু করব, এবং সে ব্যাপারে রাষ্ট্রকে আমরা পুঁজি করে আমরা নানান রকম কাজ করছি। তো এটা গেল একটা দিক, কিন্তু তার চাইতেও বড় যেটা দিক আমার কাছে মনে হয় যে আজকে বাংলাদেশে যে ধরনের অস্থিরতা, আতঙ্ক, শঙ্কা আমাদের সমাজ জীবনে অনুপ্রবেশ করেছে সেটা অত্যন্ত ভীতিকর। আমি একটা কথা প্রায় বলি যে সহিংসতা আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাস আমাদের সংস্কৃতি। আমাদের মধ্যে যে পরমত সহিষ্ণুতা ছিল, সহনশীলতা ছিল, সেটা আমরা ভুলে গেছি। মমতাবোধ, অন্যের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেগুলো আমরা চলে গেছে, যে অন্যের প্রতি বিবেচনা, সেটা আমাদের চলে গেছে। এবং যার ফলে এখন হয়েছে যে বিরোধ তো থাকেই একটি সমাজে, কিন্তু এর আগে বিরোধ ভঞ্জনের জন্য আমরা আলাপ আলোচনা করেছি, আমরা অন্যান্য ব্যবস্থা করেছি। এখন বিরোধের জন্য আমরা সমাজের মধ্যে একটা অস্ত্রায়িত সমাজ করে ফেলেছি। অস্ত্রের ব্যবহার এবং আতঙ্কের ব্যবহার, শঙ্কার ব্যবহার যাদের ক্ষমতা আছে তারাই এটা করছেন। তো এই যে একটা সমাজ যেখানে আতঙ্ক,
শঙ্কা এবং সেই সঙ্গে সঙ্গে আত্মকেন্দ্রিকতা অনুপ্রবেশ করেছে, আমার মনে হয় যে এটার প্রভাব কিন্তু বাংলাদেশের জীবনে অনেক বেশি গভীর এবং অনেক বেশি খারাপ হবে। অর্থনৈতিক দিক থেকে যদি পিছিয়ে পড়ে, সেটা থেকে উত্তরণ সম্ভব। অন্যান্য শিল্পায়নের মানসিক আর মানবিক দিকগুলোতে পিছিয়ে পড়লে ওটা থেকে উঠার কোনো উপায় নাই, নিজেরা নিজের চেষ্টা না করি। একদম, সামাজিক মূল্যবোধ গুলো যখন ধসে যায় তখন কিন্তু যথেষ্ট শঙ্কিত হওয়ার কারণ আছে। আমার দুটো প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর আপনি মানে অলরেডি টাচ করে গেছেন, বলে গেছেন, তবু আমি রাখতে চাচ্ছি যে এই যে আপনি বললেন যে বিভেদের কথা, তো জাতিগতভাবে আমরা দলবদ্ধ হয়ে রাষ্ট্র বিনির্মাণ করতে কি ব্যর্থ হয়েছি সেটা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু যদি ব্যর্থ হয়ে থাকি তো এর থেকে উত্তরণের পথ কি? আমি বলবো না যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, কিন্তু আমি মনে করি যে যতটা আমরা করতে পারতাম, যে জায়গায় আমরা যেতে পারতাম, সেই জায়গায় আমরা যেতে পারিনি। একটা কথাই একটু আগে বললাম যে সবাই মিলে যূথবদ্ধভাবে যেখানে যেতে পারতাম সেখানে ধর্মীয় বিভাজন করে আমরা সেই জায়গাটাতে যেতে পারিনি। আমরা নারী পুরুষ মিলে সমবেতভাবে সমতার ভিত্তিতে যেখানে যেতে পারতাম সেখানে নারীর বিরুদ্ধে সহিংসতা করে, নারীর বিরুদ্ধে অবদমন করে আমরা সেখানে যেতে পারিনি। আমি মানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ যেখানে গেছে সেটাকে আমি ছোট করে দেখছি না, খাটো করে দেখছি না, কিন্তু কথা হচ্ছে যে সম্ভাবনা যতটুকু ছিল সেটা কিন্তু আমরা করতে পারিনি। এবং যেটা মৌলিক প্রশ্ন, যে বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল এবং বাঙালি জাতির সম্ভাবনার জন্য, মুক্তির জন্য, স্বাধিকারের জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল। তো একটা পর্যায়ে এসে আমরা এক ধরনের বিতর্কের সৃষ্টি করেছি যে আমরা কি বাঙালি না বাংলাদেশী। এই বিতর্কের কথা আমরা মনে আছে এবং এটাও আমাদের জাতির পথযাত্রাকে অনেকখানি বিঘ্নিত করেছে। এবং আমি মনে করি যে এই বিতর্কটি একটি অহেতুক বিতর্ক। অহেতুক বিতর্ক এই কারণে যে আমরা জাতিগত দিক থেকে, নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালি, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক। এখন বাংলাদেশে বাঙালি থাকবে এবং ছোট ছোট নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীও থাকবে, সবাই মিলেই আমরা থাকছি। তারা বাঙালি নয়, আমরা বাঙালি, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। এখন আমি যদি আজকে আমার নাগরিকত্ব বদলে আমি যদি আরেকটি দেশের, অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যাই, তাহলে আমি অস্ট্রেলীয়, কিন্তু আমি বাঙালি। সেটাই। সুতরাং আমার মনে হয় এই অহেতুক, আমি এই আগেই বলতে চেয়েছিলাম যে আমাদের অবস্থান কি হবে যারা আমরা এই যে ব্রিটিশ বাংলাদেশি, তো আপনি ওটার উত্তরটা দিয়েই দিলেন এখন। নিশ্চয়ই মানে জাতিগত দিক থেকে বাঙালি, নাগরিকত্বের দিক থেকে ব্রিটিশ, এটাতে মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, অবশ্যই কখনোই দ্বন্দ্ব নেই। ইটালিয়ানরা এদেশে এসছে না, তারা তো মানে জাতিগত দিক থেকে ইটালিয়ান, কিন্তু এখন তারা ব্রিটিশ হয়ে গেছে, এইটা একটা হয়েছে। আরেকটা আমি মনে করি যে যেখানে ক্ষতি যেটা হয়েছে যে আমাদের রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রের উত্তরণের জন্য, সেটা হচ্ছে যে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এবং এই ইতিহাসটা বিকৃত করা হয়েছে অত্যন্ত সচেতন ভাবে। এবং আমার মনে হয় যে আমাদের নাগরিকদের, আমাদের সবার এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। কারণ বঙ্গবন্ধু এবং তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পরে 1975 সালে তখন বাংলাদেশের বিরোধী যে সমস্ত শক্তিগুলো ছিল, যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ করেছে, যারা বাংলাদেশের গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সেই সমস্ত শক্তিগুলো আবার উঠে এসেছে। এবং উঠে আসার ফলে 70-এর দশকে, 80-র দশকে আমরা দেখেছি যে নানান রকমের অপচেষ্টা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, এটার কথা বলা হয়েছে, ইসলামী ভাবধারা নিয়ে আসার কথা হয়েছে, পাঠ্যপুস্তকে নানান রকমের অপব্যাখ্যা নানান রকমের ভাবে দেওয়া হয়েছে। স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, তাকে বাদ দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে আমি বলি যে সেই ঘোষণা যদি সরকার কবির উদ্দিন দিতেন বেতারে, তাহলে কি তিনি স্বাধীনতার ঘোষক হয়ে যেতেন? সে হতেন না। তো সুতরাং কথাটা হচ্ছে যে এই যে নানান রকম ভাবে আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তার একটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যে আমরা কিন্তু একটা প্রজন্ম, যাদেরকে আমি বলতে পারি যে তারা স্বাধীনতার ইতিহাসটা জেনে বড় হয়নি, এবং তারা কিন্তু নানান রকমের অপব্যাখ্যা এবং ইত্যাদির মধ্যে মানুষ হয়েছে, এবং আমি মনে করি যে সেই প্রজন্মটিকে আমরা হারিয়েছি। সুতরাং সংক্ষিপ্ত কথায় যদি বলতে চাই যে উদ্দেশ্যে, যে ভাবধারা নিয়ে, যে আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, নানান কারণে, নানান শক্তির
অপচেষ্টার কারণে সেই জায়গায় কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি যেখানে আমরা যেতে চেয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পথ নির্দেশ কিন্তু নানান সময় বেপথে চলে গেছে। এবং আমি মনে করি যে 50 বছর পরে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে সেই আবার সত্যিকারের পথে ফিরিয়ে আনাটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং কার্যক্রম হওয়া দরকার। ডক্টর সেলিম জাহান, আমাদেরকে তো অনেকে দেখছেন এবং আপনার অনেক সহকর্মী বন্ধু ওনারা কমেন্ট করছেন, তো আমরা যদি একটু কমেন্ট গুলা পড়ে আসি। জি, আমার যা মনে হচ্ছে আপনার একজন সহকর্মী কিংবা সঙ্গী বলছে যে সেলিম মির্জা, উনি বলছে তোমাদের সাথে আছি। আমার সতীর্থ বন্ধু শামীম আজাদ, যিনি বিজয় ফুলের স্বপ্ন ছড়িয়ে দিয়েছে, উনি আমাদেরকে দেখছেন, উনি বলছে চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ শামীম আজাদ। আমার স্ত্রী এবং সতীর্থ বন্ধু। অবশ্যই। এবং আপনারা দুজন যে এত সুন্দর করে আমাদেরকে মুক্তিযুদ্ধের গল্পগুলা বলছেন, লিখছেন, এবং এটাই আমরা চেয়েছি, কারণ আমি আপনাদের দুজনের লেখাই সবসময় পড়ি, এবং যে দায়িত্ববোধ, মমতা, দেশপ্রেম আর নিরলস ভাবে এইসব হারিয়ে যাওয়া সূর্য সন্তানদের মানে স্মরণে আপনারা যে গল্পগুলা বলেন এবং নিজেদের ব্যক্তিগত ভাবমূর্তিগুলা তুলে ধরেন, তো এটা খুবই ভালো লাগে। এবং আমার বিশ্বাস যে শুধু আমার একা না, যারা যারা আপনার লেখা পড়ে এবং আপনাদেরকে ফলো করে আসছে, তারা অবশ্যই এই গল্পগুলো শুনতে চায়, আপনাদের মুখ থেকে শুনতে চায়, যেহেতু আপনারা ওই 71-এর প্রজন্ম এবং আপনাদের অনেক স্মৃতি আছে। তো আমি আশা করি তারা আজকে দেখছে এবং আপনাদের এই গল্পগুলো অবশ্যই পড়বে, এবং আমরা আশা রাখি যে আমাদের পরের প্রজন্ম জানি পড়তে পারে। তো এই কারণেই অনলাইনেই আপনার কাছে এবং শামীম আজাদকে দুজনকেই বলছি যে আপনারা যদি এই গল্পগুলো আমাদের জন্য লিখে যান বই আকারে, তো আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো এবং আমাদের পরবর্তী প্রজন্মও কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। যে মনি মজিদ বলছে, উনি আমিও তোমাদের সাথে আছি। হ্যাঁ, উনি আমাদেরই সতীর্থ। আপনার বন্ধু আবার বলেছে সেলিমের বিশ্লেষণ সবসময় অসাধারণ। অসংখ্য ধন্যবাদ শেলি। আমি ফারাহ আরেকটি কথা বলতে চাই, এবং অবশ্যই একটি বা দুটি কথা। সেটা হচ্ছে যে আমাদের কৃতজ্ঞতা আপনাদের কাছে, কারণ আপনারা আমাদের পরের প্রজন্ম। এই যে বিজয় ফুলের সঙ্গে আপনারা সম্পৃক্ত হয়েছেন উজ্জীবক হিসেবে, কর্মী হিসেবে। আমরা প্রত্যেকেই জানি যে লন্ডনে শামীমের চিন্তাধারা, চিন্তা চেতনা থেকে বিজয় ফুলের উদ্ভব, এবং কিন্তু সেটা লন্ডনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আজকে বিশ্বের বিভিন্ন রাজধানীতে বিজয় ফুলের কর্মসূচি পালিত হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে খুব বড় করে বিজয় ফুলের কর্মসূচি পালিত হচ্ছে, এবং একটি কর্মসূচির কথা বাংলাদেশে বলতে চাই যে আমাদের সমসাময়িক না হলে আমাদের পরের নাইম ওয়ারা, তিনি একটি কর্মসূচি নিয়েছে যে হাজং জনগোষ্ঠীর মধ্যে এই বিজয় ফুল দিয়ে একটি পাখা তৈরি করার, অত্যন্ত অভিনব এবং সৃজনশীল। পাখাগুলো খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন, দেখে এত ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে সুরজ, আবু সাইদ সুরজ, শেখ রাজ্জাক, আমাদের বন্ধু সতীর্থ রাশেদা নাসরিন, প্রত্যেকেই এটার সঙ্গে সম্পৃক্ত। সেই জন্য আমার মনে হয় যারা উজ্জীবক, যারা কর্মী, এবং ফারানাজ আপনি এবং আপনার পুত্র কন্যারা, মানে আমাদের তারও পরের প্রজন্ম, যাদেরকে এই বিজয় ফুল কাটা এবং বিজয় ফুল তৈরি করা শেখানো হয়েছে, এটি আমার মনে হয় একটি সত্যিকার অর্থে ধন্যবাদার্হ আপনারা। আর তাছাড়া আমার মনে হয় যে বিজয় ফুলের মাধ্যমে আমি লন্ডনে এবং অন্য জায়গাতেও দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যেভাবে আপনারা সম্মান জানাচ্ছেন, এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে একেবারে যারা কিশোর শিশু, তাদের সঙ্গে একটা সংযোগ করিয়ে দেওয়া, যে মুক্তিযুদ্ধের গল্প শোনানো, এটাও খুব আমার মনে হয় যে সত্যিকার অর্থে অভিনব একটা ব্যাপার। কারণ কথাটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ, যে কথাটি আমি বলেছিলাম যে মুক্তিযোদ্ধারা অনেকে চলে গেছেন, এখনো যারা আছেন তাদের কাছ থেকে এই মুক্তিযুদ্ধের গল্পগুলো, এবং আমি গল্প বলবো না, এটা মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা জানতে পারি, এবং এটাকে যদি আমরা গ্রন্থবদ্ধ দলিলভুক্ত না করতে পারি, তাহলে পরে তো এই জিনিসগুলো হারিয়ে যাবে। তো এই ব্যাপারে আমি মনে হয় যে আপনাদের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার প্রজন্ম, আপনার পরের প্রজন্ম, এবং আমাদের শিশু কিশোরেরা যারা আছে, যারা কাজ করছে। আজকে তো আমি অনলাইনে সবার সামনে উপস্থিত আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের আরেকজন উজ্জীবক অপু ইসলাম যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেও অনেক কাজ করে, সাথে মিল্টন রহমান আছে। তো তারাও এই যে উজ্জীবক, ওনারা এত ভাবে কাজ করে যাচ্ছে। আর এই মানে এই করোনার সময় আমরা তো সবসময়
একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এবং কিছু বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে গল্প করতে করতে এই 16 দিন প্রতিদিন একসাথে বসি, এবং সবসময় আমাদের একজন মুক্তিযোদ্ধা থাকে এবং উনি ওনার গল্প বলে এবং বাচ্চারা ফুল কাটে, এভাবেই আমরা ছড়িয়ে দিই। তো এবার যেহেতু করোনা পড়ে গেছে এবং আমাদের অনলাইনে করতে হলো, তো এটা সম্ভব হয়নি, কিন্তু অনেক ছোট শিশুরা এবং বাচ্চারা আমাদের লন্ডনে, এবং অবশ্যই আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে নাইম ওয়ারাশা এবং আরো অন্যরা যারা আছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওনারা ফুল বানাচ্ছেন এবং গল্প বলছে। তো এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় যে কিছু তো করা যাচ্ছে এই সময়। এবং আমার মনে হয় আপনার কথাটা আমি বললাম, মিল্টন রহমান এইটার যে সমন্বয় করছেন, অপু ইসলাম এটার পেছনের থেকে কাজ করছেন, তাছাড়া বিভিন্ন মুক্তিযোদ্ধারা আবু হাসান, লোকমান হোসেন, এরা যে কাজ করছেন সবাই মিলে, এটা অত্যন্ত গর্বের কথা আমাদের। ইসলাম নিশ্চয়ই। সুতরাং লন্ডনে যারা কাজ করছেন উদ্দীপক এবং কর্মী হিসেবে, তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আর একটা কমেন্ট এসছে কারি মদিনা রাহে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শহীদ আর মুক্তির চেতনা এবং স্বাধীনতা চমৎকার সমন্বয়, লাল সবুজের এই বিজয় ফুল। চমৎকার বলেছেন, সুন্দর বলেছেন। মধু আনোয়ার বলছে অনুপ্রেরণামূলক আলোচনা। আরো ভালো লাগছে শুনে যে আমরা পাকিস্তান থেকে এগিয়ে, এটা ব্যাপারে আমরা গর্ব করতে পারি। সেই তো আমাদের কমেন্ট তো আসতে থাকবে। তো আমি পরবর্তী আর একটা আপনাকে প্রশ্ন করেছে, না সম্ভবত কমেন্ট করেছেন সেলিম জাহান, ঠিকই বলেছেন, আমাদের এই দেশ উন্নয়নের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে আর তা উত্তরণের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এমন আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মধু আনোয়ার। শামীম আজাদ বলেছেন, আমাদের প্রত্যেকেই যদি নিজেদের গণ্ডিতে বিজয় ফুল তৈরি করবার সময় এসব আলোচনা করতে পারি নিজেদের ঘরের মানুষের মতো। এটা খুব সুন্দর, যেটা বলেছেন খুব সুন্দর, কারণ বিজয় ফুল তৈরির সময় কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে তারা আমাদের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প বলতে পারে, একেবারে গল্পের মতো করে গল্প বলতে পারে। নিশ্চয়ই। এবং সেটাই আমরা করে থাকি আর কি, আমরা এখানে যারা আছে আমাদের প্রজন্মের পরে তাদের সাথে তাই করে থাকি। এবং আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে যেমন আমরা যখন ছোট বেলায় ইতিহাস পড়েছি, সাল দিয়ে খুবই হজবরল লাগতো, জিনিসগুলা ইতিহাস হিসাবেই হতো। তো এই দেশে যেটা দেখি যে স্কুলে কলেজে সব বাচ্চাদেরকে গল্প বলেই পুরা ইতিহাসটা পড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা তাদের মনে থাকে এবং এটার সাথে তারা একাত্মতাও প্রকাশ করে। এবং এই কারণে এই দেশে যে আছে যে ব্রিটিশ ভ্যালুস, এই ব্রিটিশ ভ্যালুস গুলা ছোট বাচ্চাদেরকে, যেহেতু আমি স্কুলে শিক্ষকতা করি, তো এই কারণে আমার জানা আছে যে এখানকার কি স্টেজ 1 যেটা মানে ক্লাস 1-2 বাচ্চাদেরকে ওই ব্রিটিশ ভ্যালুর সাথে চেনা জানা করিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কারণেই তারা মানে এই দেশে কিভাবে বড় হতে হবে, কি কি নীতি কিংবা নৈতিক দায়িত্ব আছে তারা বুঝতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা কেন আছে, আমাদের সময় আমরা পড়েছি বাট ওভাবে না, মানে যেভাবে এটাকে একটা মানে বলতে পারি মানে রীতি কিংবা রুলের মাধ্যমে পড়ানো হয়েছে, ঠিক ওভাবে হয়নি। তো আমরা কেন বাংলাদেশে এই জিনিসটা করতে পারি না, যেন আমাদের আগামী প্রজন্ম সবাই ওভাবেই জানতে পারে, শুনতে পারে এবং দেশপ্রেমটা কি বুঝতে পারে। এবং আমার মনে হচ্ছে যে এই প্রজন্মের দেশপ্রেমের ঘাটতি, যেটা আপনাদের অনেক ছিল এবং আপনাদের ছিল বলেই, এবং এই যে আপনারা এত অনুভব করেন দেশের জন্য মায়া মমতা, দেশের জন্য দায়িত্ববোধ আছে এবং আপনার প্রজন্মের সকলের আছে, শামীম আজাদের আছে, এই কারণে এই বিজয় ফুলটা সামনে এসেছে যে এই দেশের থেকেও উনি মনে করেছে যে কি করতে পারি দেশের জন্য। নিশ্চয়ই। তো এটা আমাদের কেন ঘাটতি? আমার মনে হয় যে এটা প্রথম যে ঘাটতিটি আমি বলবো, এবং এখানে শামীমের কথাটাই বলি, যে শামীম সবসময় একটা কথা বলে থাকে যে দেশপ্রেমটা হচ্ছে একটা নৈতিক দায়িত্ব। দেশপ্রেমটা শুধু মুখের কথা না, এটা একটা নৈতিক দায়িত্ব সব মানুষের। আমার দেশ আমাকে জন্ম দিয়েছে এবং আপনি আমি প্রত্যেকে আমরা যেখানে আজকে এসে পৌঁছেছি, এটার পেছনে প্রচুর মানুষের আত্মত্যাগ রয়েছে। এবং সেই জন্য আমার মনে হয় যে আমাদের সময়, আমি খুব সাধারণভাবে যদি বলি, পাঠ্যসূচিতে এমন সমস্ত বিষয় ছিল যেটা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করে।
সেটা কবিতা হতে পারে, আমার দেশ বলে একটা কবিতা, কিংবা একটা গল্প হতে পারে, একটা প্রবন্ধ হতে পারে। আমরা এই সমস্ত পড়ে বড় হয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা শিক্ষক ছিলেন, যারা আমাদের আশেপাশে ছিলেন, তারা দেশের প্রতি যে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা কিন্তু বারবার মনে করিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় যে এই বিষয়টি আমরা আমাদের অন্তরে এবং আমাদের চিন্তা চেতনার মধ্যে গ্রথিত হয়ে গেছে। তারপরে যখন আমাদের মতো যারা বাইরে এসছেন, তাদের কিন্তু একটা জিনিস সবসময় মনে হয়েছে, এবং যে কারণে আমার মনে হয় যে কজন মানুষ কেন এই বিজয় ফুল করার জন্য উদ্বুদ্ধ হলেন, তাদের কিন্তু সবসময় মনে হয়েছে যে আমি দেশ থেকে এসেছি বটে, কিন্তু আমি বাংলাদেশের একটা টুকরো হৃদয় বহন করি। এবং সেই কারণে তারা যখন এখানে এসছেন, তখন এই দেশকে চেনানোর একটা প্রক্রিয়া বা দেশকে প্রতিনিধিত্ব করার একটা প্রক্রিয়া তারা মনে মনে ভেবেছেন। অতএব এই এই যে দেশপ্রেম, এবং দেশপ্রেম কোনো বিমূর্ত ধারণা নয়, দেশপ্রেম নানানভাবে প্রকাশিত হতে পারে, কিন্তু এই যে দেশপ্রেম, এই দেশপ্রেমের সেই টুকরোটা যে তারা বহন করে নিয়ে এসছেন, সেইটার ভিত্তিতে কিন্তু এই বিজয় ফুল, এই যে নানান রকম কার্যক্রম আমরা করেছি, এইটা গেল একটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে শুধু বিজয় ফুল না, এরকমের যে আরো যে সমস্ত কর্মসূচি আছে, তার একটি কথা হচ্ছে যে এই দেশপ্রেমটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে প্রথিত করতে হবে। সুতরাং বিজয় ফুলটা শুধু জ্ঞানের জন্য নয়, বিজয় ফুলটা দেশপ্রেম প্রথিত করার জন্য, যে ওখান থেকে আমরা এসছি, ওখান থেকে তোমরা এসছো, ওখানে আমাদের মূল, ওখানে আমাদের শেকড়, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। তো আমি মনে করি যে বর্তমান সময় যে কথাটি আপনি বলেছেন যে দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা থেকে যে দূরে সরে আসা, তার একটি কারণ হচ্ছে যে ওই শিক্ষাটা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিতে পারিনি। দেশের জন্য ভালোবাসা, দেশের জন্য মমত্ব, ওই শিক্ষাটা আমরা দিতে পারিনি যে আমরা ব্রিটেনে থাকি কি আমেরিকায় থাকি, অস্ট্রেলিয়ায় থাকি, আমাদের সুতো কিন্তু বাঁধা ওইখানে, এটা আমরা দিতে পারিনি। আর তৃতীয় যে কথাটি আগে আমি বলেছি, আবারও আমি বলি, যে সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এবং এই ব্যাপারে আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আত্মকেন্দ্রিক ভাবে আমি যদি মনে করি যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি নিরাপদ আছি, এটা কিন্তু অসম্ভব ভুল। কারণ যে যে ব্যবস্থার মধ্যে, যে কাঠামোর মধ্যে আমি আছি, সেই কাঠামো যদি নিরাপদ না হয়, সেই কাঠামো যদি সুস্থ না হয়, তাহলে কিন্তু আমি নিরাপদ নই। কারণ নগরীতে যখন আগুন লাগে তখন দেবালয়ে রক্ষা পায় না। সুতরাং আমি মনে করি যে এই যে আত্মকেন্দ্রিকতা থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে বেরিয়ে নিয়ে এসে যে যূথবদ্ধভাবে সমাধান করতে হবে, গোষ্ঠীগতভাবে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে পরে আমরা সবাই সুস্থ নিরাপদ থাকবো। তা না করে যদি শুধু ব্যক্তিগতভাবে আমি সুস্থ নিরাপদ থাকতে চাই, কাঠামোতে যদি কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে পরে কিন্তু সেখানে দেখা যাবে যে সেই কাঠামোর সেই ঘাটতি পরবর্তী সময়ে আমাকে গ্রাস করেছে। এটা বিভিন্ন সমাজে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে। এই কথাটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে দেশের প্রতি যে টানটা, সেটা আমরা নতুন করে অনুভব করতে পারবো। এরই সূত্র ধরে আর একটা প্রশ্ন ছিল যে এই যে দেশপ্রেম কি শুধু স্কুল কলেজ থেকেই শিক্ষা পাওয়ার, মানে ব্যক্তিগত পর্যায়ে কি থেকে, বাড়ি থেকে কি দেশপ্রেম কাউকে মানে উদ্ভূত হতে পারে না, নাকি দেশপ্রেম নিজস্ব ব্যাপার, যে আমি আমাকে কেউ শিখাবে না দেশপ্রেম, আমার নিজে নিজে হবে? ব্যাপারটা কি সেরকম, নাকি দেশপ্রেম আমি বাড়ি থেকে দেখবো, স্কুল কলেজ সব জায়গা থেকে দেখবো, যে এভাবে? হ্যাঁ, এটা বিষয়ে আপনি যদি আলোকপাত করেন, যারা অভিভাবক আমার প্রজন্মে যারা শুনছেন, তারা হয়তো এটা থেকে কিছুটা হলেও বুঝতে পারবে, জানতে পারবে। না, দেশপ্রেম আমি মনে করি না যে দেশপ্রেম মানুষের অন্যান্য জৈবিক চাহিদার মতো। একজন মানুষ তার খিদে পায়, তাকে খেতে হয়, তার পিপাসা লাগে, তাকে জল পান করতে হয়, এগুলো ভেতর থেকে আসে, এতে কোনো সন্দেহ নেই। আনন্দ করার ব্যাপারটা ভেতর থেকে আসে, কষ্ট পেলে দুঃখ পাওয়া সেটা ভেতর থেকে আসে। কিন্তু তার বাইরে কতগুলো জিনিস আছে যেগুলো আমি বলবো যে বৃহত্তর সমাজ তাকে শেখায়, যে পরিবেশের মধ্যে আমরা আছি সেটা শেখায়। যেমন মনে করা যাক যে কতগুলো মূল্যবোধ আমাদের পরিবারের থেকে আমরা পেয়েছি, বড়দের সম্মান করতে হবে, কিংবা আমাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে, এটা আমাদেরকে পরিবেশ থেকে আমরা পাই। আমরা বড়দের কাছে এটাও শিখি যে পরিবেশকে নষ্ট করা যাবে না, মানে আমরা শেখাতে পারি যে পরিবেশকে নষ্ট করা যাবে না, এই পরিবেশের মধ্যে আমরা আছি, এগুলো আমরা
পরিবারের কাছ থেকে শিখি। তো সেই অর্থে দেশপ্রেমটা কিন্তু নিজের ভেতর থেকে আসে না, যে একেবারে আমি দেশকে ভালোবাসি, যদি কারোর মধ্যে আসে খুবই ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে যে দেশপ্রেম জিনিসটি পরিবেশ, সমাজ, পরিবার, এটা একজন মানুষের মধ্যে প্রথিত করে। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। যেমন যদি পরিবারের মধ্যে বাবা মা সব সময় দেশের সমালোচনা করেন, দেশ সম্পর্কে খারাপ কথা বলেন, দেশের নিন্দা করেন, তাহলে পরে একটা শিশুর কিন্তু মনে হবে যে বাংলাদেশ নামক দেশটা অত্যন্ত খারাপ জায়গা, খুব স্বাভাবিক। কিন্তু অন্যদিকে একজন বাবা মা যদি দেশে তাদের পূর্বস্মৃতির কথা বলেন, দেশের প্রাকৃতিক দৃশ্যের কথা বলেন, আমাদের মুক্তিযুদ্ধ যে একটা মহান মুক্তিযুদ্ধের মাঝখানে আমরা এসেছি, সেই জিনিসটি শিশুর জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক হবে। সে তখন দেশ নিয়ে গর্ব অনুভব করবে, সে তখন দেশ নিয়ে জানতে চাইবে। তো তাহলে দেখা যাচ্ছে যে এই দেশপ্রেমটাকে প্রথিত করার জন্য পরিবারের একটা ব্যাপার আছে, পরিবারের একটা বড় রকম ভূমিকা আছে, অবদান আছে। অবদান আছে। আমাদের আশেপাশের যে সমাজ, তাদেরও একটা অবদান আছে। আমরা যদি আশেপাশে যারা থাকি, শিশুরা যখন আশেপাশে আছে, আমরা যখন বড়রা যদি অনবরত ভাবে দেশের নিন্দা করতে থাকি, উৎসাহ করে যাই, স্বাভাবিকভাবে সেটা হবে। বিদ্যালয় কিংবা পাঠ্যসূচিরও একটা ভূমিকা আছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের পাঠ্যসূচিতে বেশ কিছুদিন আগে একটি ইসলামী সংস্থার চাপের মুখে বহু কবিতা বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু দেশপ্রেমমূলক কবিতা আছে এবং বাদ দেওয়া হয়েছে মূলত সেগুলো হয়তো হিন্দু কবিদের দ্বারা, তথাকথিত হিন্দু কবিদের দ্বারা রচিত। তো এটা যদি আমরা করি, তাহলে পরে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু একটা ধর্মান্ধতা এবং অন্য ধর্মের প্রতি একটা বলা চলে তুচ্ছ ভাব একটা শিশুর মনে জাগিয়ে দেবে। কিন্তু তা না করে যদি পাঠ্যসূচিতে দেশ সম্পর্কে ভালো কথা, দেশের প্রশংসা, দেশ যে আমাদের আরেক মাতা, যে জন্য আমরা দেশমাতৃকা বলে থাকি, সেইটা যদি দেওয়া হয়, তাহলে শিশু মনে এটা হবে। আমরা শিশুকালে তাদেরকে দেশপ্রেম শেখাবো না, আমরা শিশুকালে দেশের প্রতি ভালোবাসা তাদেরকে শেখাবো না। এইটা না করে আমরা যদি মনে করি যে তারা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাচ্ছে তারা নিজেরা দেশপ্রেম শিখে যাবে, এটা অত্যন্ত ভুল কথা। এটা অত্যন্ত ভুল কথা। কারণ দেশপ্রেম হচ্ছে একটা মূল্যবোধ, দেশপ্রেম হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম হচ্ছে একটা বোধ নিজের মনের মধ্যে, এবং এই বোধটা তৈরি করার জন্য পরিবার, সমাজ, শিক্ষক, স্কুল, এদের একটা বড় ভূমিকা আছে। এবং আমার মনে হয় আমাদের এই ভূমিকাটি কিন্তু সবসময় পালন করা দরকার। এই যে সকলে যে যখন কোনো দেশের কিছু হয়, ব্যর্থতা হোক, বড় বড় গোলযোগ হোক, সবকিছুর দায়ভার যে রাজনীতিবিদদের উপরে দিয়ে দেয়, তো এই ব্যর্থতার দায়ভার কি শুধু রাজনীতিবিদদের উপরেই বর্তায়, নাকি সমাজের প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে? প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে, এবং আমরা যদি নিজেরা দায়বদ্ধ না থাকি এবং আমরা যদি আমাদের দায়িত্ব ভুলে গিয়ে শুধুমাত্র রাষ্ট্রের কাছে সেটা দাবি করি, তাহলে তো সেটা হবে না। ছোট উদাহরণ, আমরা সবসময় বলি যে রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হবে, রাষ্ট্র গণতান্ত্রিক না হলে হবে না, রাষ্ট্রের গণতান্ত্রিক হতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে কি আমরা গণতান্ত্রিক? আমাদের ঘরের মধ্যে আমাদের স্ত্রী, কন্যা, অর্থাৎ মেয়েরা, নারীরা যখন কথা বলেন, আমরা কি সেটা শুনি, নাকি আমরা নিজেরা বেশি কথা বলি? আমরা যখন কর্মক্ষেত্রে যাই, তখন আমি যতটা বলি ততটা শোনার কি মানসিকতা আমার থাকে? আমি যখন বাসে উঠি, তখন কি আমি লাইন মানি, নাকি আমি আমার জোর জবরদস্তি করে উঠে যাই? তো ব্যক্তিগত জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমি সহনশীল থাকবো না, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমি সৎ থাকবো না, কিন্তু আমি রাষ্ট্রের কাছে, রাজনৈতিক দলের কাছে গণতান্ত্রিক মূল্যবোধ আশা করব, সেটা তো হতে পারে না। আর সব চাইবো, এবং সব চাইবো। এবং সবচাইতে আমাদের দৃষ্টিভঙ্গির সবচাইতে খারাপ জায়গাটা হচ্ছে যে কখনোই আমরা আত্মসমালোচনা করি না। আমি ঠিক এবং বাকি সবাই বেঠিক, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং এটা করলে পরে কিন্তু দেখা যাবে যে সত্যিকার অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ সেখানে স্থাপিত হচ্ছে না। গণতন্ত্র হচ্ছে একটা সংস্কৃতি, এটার একটা রাজনৈতিক কাঠামো আছে নিশ্চিতভাবে, এটার একটা অর্থনৈতিক কাঠামো আছে, সেটাও সত্যি, কিন্তু চূড়ান্ত পর্যায়ে গণতন্ত্র হচ্ছে একটি সংস্কৃতি। সেই সংস্কৃতির চর্চা আমরা যদি না করি, তাহলে গণতন্ত্র সেখানে যাবে না। এবং আমি মনে করি সবাই মনে করছে যে, সবাই বলছেন যে গণতন্ত্রে পৌঁছানো যাচ্ছে না, গণতন্ত্রে যাওয়া যাচ্ছে না। গণতন্ত্রের জন্য প্রতিদিন সংগ্রাম করার নামই গণতন্ত্র।
এবং এই সংগ্রাম করার সুযোগটা থাকাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটা আকাঙ্ক্ষা যেখানে আপনি হয়তো কখনোই পৌঁছাতে পারবেন না, কিন্তু প্রতিনিয়ত সেই আকাঙ্ক্ষার পৌঁছানোর জন্য আপনি সংগ্রাম করে যাচ্ছেন, সেটাই হচ্ছে গণতন্ত্র। সুতরাং ছোট করে যদি বলি যে আমরা রাজনৈতিক দল এবং রাষ্ট্রকে তাকে দায়ভাগে দায়ী করার আগে আমাদের এইটাই মনে রাখা দরকার, এই সুধীন্দ্রনাথ দত্তের ভাষায়, যে এই দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার, এবং এটা আমাদের ভুলে গেলে চলবে না। মধু আনোয়ার আবার বলেছেন, আমি একমত, দেশপ্রেম ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, বাইরে থেকেই আসবে। অবশ্যই। ধন্যবাদ শেলী মির্জা, উনি বলেছেন যে সুন্দর নিবেদন, সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে যদি হিসাব করি যে 7 মিনিট আছে, তো আমি অপু ইসলাম এবং আপনার কাছেই জানতে চাইবো, আমরা কি 7 মিনিটেই থাকবো নাকি আপনার কথা, আমি জানি সকলেই আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং আপনি যতক্ষণ বলবেন শুনবেন, তো আমরা 10 মিনিটের মধ্যে চেষ্টা করব প্রোগ্রামটি শেষ করার। জি। কারিম মাদিনা রাহে আবার বলেছেন, সারা বছর সচেতনভাবে বিজয় ফুল প্রচারের সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে নতুন প্রজন্মের মাঝে। ধন্যবাদ। জাফর ইকবাল বলেছেন, this is really inspiring initiatives, happy to be part of this platform, thank you. জেসমিন জাহান বলেছেন ওয়াচিং, ধন্যবাদ। এবং ওই যে আমার মনে হয় আর কমেন্ট নেই, মন্তব্যটি করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। সেটা হচ্ছে যে নিশ্চয়ই বিজয় ফুলের সঙ্গে বিজয়ের মাসের একটা সম্পৃক্ততা আছে, কোনো সন্দেহ নেই, এবং সেটা তো করতেই হবে। কিন্তু আমি মনে করি যে বিজয় ফুল হচ্ছে একটা বৃহত্তর প্রতীক। বিজয় ফুল আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা সংগ্রামের, আমাদের মূল্যবোধের, আমাদের রাষ্ট্রীয় নীতির, এগুলোর একটি প্রতিফলন। তো সেই অর্থে আমি মনে করি যে বিজয় ফুলের কিছু কিছু কর্মসূচি নিশ্চয়ই এটা ডিসেম্বরে হবে, যেমন বিজয় ফুল বানানো, শিশুদের সঙ্গে আলোচনা, শিশুদের সঙ্গে বসে মুক্তিযোদ্ধাদের মত বিনিময়, এটা নিশ্চয়ই ডিসেম্বরে হতে পারে। কিন্তু অন্য যে 11টি মাস রয়েছে, সেই অন্য 11টি মাসেও যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, যারা এই যে চিন্তা চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী আছেন, তারা এই বিজয় ফুলটাকে কেন্দ্র করে নানান রকম কার্যক্রম করতে পারেন। না আলোচনা সভা হতে পারে, রচনা প্রতিযোগিতা হতে পারে, শিশুদের মধ্যে লেখালেখি হতে পারে, নানানভাবে নানান রকম অনুষ্ঠান হতে পারে, যাতে আমরা শুধুমাত্র বিজয় ফুলের যে মূল্যবান যে একটা দিক রয়েছে সেটাকে শুধুমাত্র একটি মাসের মধ্যে যাতে আবদ্ধ না রাখি, এটাকে যাতে সারা বছরের মধ্যে আমরা ওই যে কথাটি আপনি বলেছেন যে দেশপ্রেমের একটা চেতনা হিসেবে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি যে বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে এটা করা যেতে পারে। আমরা জানি যে বর্তমান সময়ে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি, আবদ্ধ অবস্থায় আছি, কিন্তু তার মধ্যেও ডিসেম্বর চলে গেলেও জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি হচ্ছে খুব ভালো সময় যখন আমরা আবার এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে বা অন্য রকমের নানান কার্যক্রমের মাধ্যমে বিজয় ফুলকে আবার সামনে নিয়ে আসতে পারি। যাতে আমি বলতে চাচ্ছি যে বিজয় ফুলকে সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধদের প্রতি সম্মান এবং আমাদের বর্তমান যে বিচ্যুতি সেখান থেকে সঠিক পথে আসার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী একটি উপকরণ, এবং আমরা এই শক্তিশালী উপকরণটিকে যেন প্রত্যেকেই নিজস্ব চেষ্টায়, সমবেত চেষ্টায়, সামাজিক চেষ্টায় যাতে আমরা ব্যবহার করি। আপনার কাছে শেষ দুটি প্রশ্ন, চেষ্টা করব দুটি প্রশ্নতেই রাখার, না হলে দেখি সময় কি বলছে, যে আমরা যে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছি, এটার কারণ হিসাবে যে আমরা এই যে ধর্মান্ধতাকে ধরে আঁকড়ে রাখছি, তো এই ধর্মান্ধতা আঁকড়ে ধরতে যে আমরা এই নীতি, আদর্শ, সততা, মানবতা থেকেও দূরে সরে যাচ্ছি, তো এর থেকে বের হওয়ার পরিত্রাণ কি? কারণ সবাই বলছে যে ধর্মান্ধতার কারণে আমরা ঐতিহ্য, সংস্কৃতি ভুলে যাচ্ছি, নীতি, আদর্শ সরে যাচ্ছি, কিন্তু বের হওয়ার পন্থাটা কেউ
আমি শুনিনি। মানে আমি যদি আমার নিজের কথা বলি, আমি দেখছি না কোথাও, শুনছি না। তো এটা আমি সবার হয়েই জানতে চাচ্ছি যে এর থেকে বের হওয়ার পন্থাটা কি। হ্যাঁ, অবশ্যই ধর্ম ধর্মের জায়গায় থাকবে, ধর্মর আমার জীবনের অংশ, আমি ধর্ম নিয়ে থাকবো, কিন্তু এই ধর্মান্ধতা যেটা ফান্ডামেন্টালিজম বলছি, ওটা থেকে বের হওয়ার কি? এটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এটা একই সঙ্গে খুব শক্ত প্রশ্ন। কারণ একটা আবর্তের মধ্যে আমরা পড়েছি, এবং এই আবর্তের মধ্যে পড়ার ফলে যারা ধর্মান্ধ ব্যক্তি তারাই যে এটাকে বাড়িয়ে দিচ্ছেন তা নয়। আমার মনে হয় যে ধর্মপ্রাণের নামে বা ধর্মপ্রাণ হওয়ার নামেও আমরা এটা কিন্তু অনেকভাবে এটাকে ওই আবর্তের মধ্যে পড়ে গেছি। এবং আমি মনে করি যে যদি নিজের কাছে সৎ হই, তাহলে পরে এই যে আজকে একটা ধর্মান্ধ অবস্থা, ধর্মপ্রাণ অবস্থা নয়, ধর্মান্ধ অবস্থার মধ্যে আমরা গেছি, সেটা কিন্তু অনেকটাই উদারপন্থী যে সমস্ত শক্তিগুলো আছে তাদের একটা ব্যর্থতার কারণেই হয়েছে। 70-এর দশকে এটার প্রচেষ্টা যখন হয়েছে, 80-র দশকে প্রচেষ্টা যখন হয়েছে, তখন আমরা কিন্তু কিছু বলিনি, এবং আমরা সবসময় মনে করেছি যে এটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, সুতরাং এই ব্যাপারে নীরব থাকাই ভালো। কিন্তু এই নীরব থাকার কারণে আজকে যে অবস্থাটা এসছে, এই অবস্থাটা কিন্তু একটা সুস্থ চিন্তা এবং মুক্ত চিন্তাকে ব্যাহত করছে। কারণ আমি মনে করি যে মানুষের মানবিকতা হচ্ছে তার সবচেয়ে বড় ধর্ম, এবং একটা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার জায়গাটা হচ্ছে বড় ধর্ম। এখন সরাসরি যদি আপনার প্রশ্নে আসি যে এটার পরিত্রাণের উপায় কি, আমার মনে হয় যে এর পরিত্রাণের কয়েকটি উপায় হতে পারে। একটি উপায় হচ্ছে যে যেগুলো আমরা করছি এটা আলোচিত হওয়া দরকার, এবং অনেকেই কিন্তু ভুল করছেন এই ভেবে যে তারা ধর্মকে তাদের একমাত্র আত্মপরিচয়ের মধ্যে নিচ্ছেন। আমি যদি আপনাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করি, আপনি নারী, আপনি পেশাজীবী, আপনি সন্তানের জননী, আপনার একটা ধর্মবিশ্বাসও নিশ্চয়ই আছে। এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু বহুধা মাত্রিক আত্মপরিচয় থাকে, আপনারও যেমন আছে। কখনো কখনো আপনি জননী, কখনো কখনো আপনি শিক্ষয়িত্রী, কখনো কখনো আপনি নারী। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আপনার যেটা ধর্ম বিশ্বাস সেটাই একমাত্র আপনার পরিচয়, এবং আপনি যদি একটা চরম অবস্থান গ্রহণ করেন যে এই ধর্মবিশ্বাসের সঙ্গে যারা সম্পৃক্ত নয় তারা সবাই আমার শত্রু, সেখান থেকেই কিন্তু মৌলবাদ জন্ম নেয়। এবং সেই জন্য আমার মনে হয় যে একটি আন্দোলন আমরা করতে পারি, যে সেখানে আমরা বলতে পারি যে আমাদের আত্মপরিচয়ের নানান রকম দিক আছে, এবং যখন আমরা পরস্পরের বহুধা মাত্রিক আত্মপরিচয়টাকে স্বীকার করে নেব, তখনই কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থানে থাকতে পারবো। এটা হচ্ছে একটা ব্যাপার যে এটা বারবার বলার প্রয়োজন আছে, নানান ভাবে বলার প্রয়োজন আছে, এবং স্পর্শকাতর বিষয় বলে এটা থেকে দূরে সরে আসার প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে বহু ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে কি চাই, আমরা একটা বর্তমান সময়ে একটা বিজ্ঞান মনস্ক আমরা একটা প্রজন্ম চাই। এখন বিজ্ঞান মনস্কতার অভাব আপনি যদি যুক্তরাষ্ট্রে দেখেন এবং বর্তমান কোভিড-19 ব্যাপারে দেখেন যে কতটা, আমি বলবো যে অন্ধ হলে পরে এবং কতটা বিজ্ঞান থেকে দূরে থাকলে পরে কি রকমের একটা বিপর্যয় সৃষ্টি করা যায়, যুক্তরাষ্ট্র হচ্ছে তার একমাত্র উদাহরণ। তো সুতরাং আমার মনে হয় যে এই যে বিজ্ঞান মনস্কতার উপরে অত্যন্ত জোর দিতে হবে, এবং সেটা লেখায় নয়, আমাদের দাবি তুলতে হবে বারবার যে পাঠ্যসূচিতে যাতে বিজ্ঞান মনস্কতা এর মাঝখানে চলে আসে, এটাও একটা উপায়। তৃতীয় উপায় যেটা আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সেখানে ত্রিধারা শিক্ষা ব্যবস্থা আছে। একটা শিক্ষা ব্যবস্থা আছে যে ইংরেজি এবং বেসরকারি স্কুল, যেটা মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে যারা বিত্তবান তাদের সন্তানেরা যেখানে যায়। আরেকটা হচ্ছে যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রামে গঞ্জে মফস্বল শহর, এবং সেখানে সাধারণ মানুষের সন্তান সন্ততিরা বা সাধারণ পরিবারের সন্তান সন্ততিরা। আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এখন প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে এরকম একটা ত্রিধারা রেখে আমরা যে শুধু অসমতা সৃষ্টি করছি তা নয়, মাদ্রাসা শিক্ষায় কি শেখানো হয় এই প্রশ্নটা যদি আমি তুলি, পাঠ্যসূচিটা কি শেখানো হয়, এবং সেই শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বের সেখানে করার কতটুকু আছে, এই প্রশ্নটা যদি আমরা তুলি, তাহলে পরে কিন্তু এটা জবাব আমরা কি পাবো সেটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। ধর্মশিক্ষা আমরা যখন শিক্ষাপ্রাপ্ত হয়েছি,
আপনারাও আমি মনে করি যে যখন শিক্ষাপ্রাপ্ত হয়েছেন, ধর্মশিক্ষাটা দু জায়গায় হয়েছে। একটি জায়গায় হয়েছে পরিবারের মধ্যে, ধর্মীয় শিক্ষা বাবা মার কাছ থেকে পেয়েছি, যে যার ধর্ম অনুসারে। আরেকটা হচ্ছে যে বিদ্যালয় পাঠ্যসূচিতে কিন্তু ধর্মশিক্ষা বলে একটি বিষয় ছিল, জি জি তাই না? এবং সেখান থেকে আমরা ধর্মীয় শিক্ষাটা পেয়েছি। কিন্তু যে কথাটি আমাদের বারবার বলা হয়েছে তখন, যে ধর্মের ব্যাপারটি হচ্ছে তোমার নিজের বিশ্বাসের ব্যাপার, এবং ধর্মের ব্যাপারটি মানুষের নিজস্ব বিশ্বাসের ব্যাপার। ধর্ম শব্দটি মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। আমরা যখন অন্যান্য বিষয়ের সঙ্গে ধর্ম বা বৈশিষ্ট্য কথাটা বলি, তখন কিন্তু কোনো বিশ্বাসের ব্যাপার থাকে না। আমরা যখন বলি যে জলের ধর্ম হচ্ছে যে পাত্রে রাখা যায় সেই পাত্রেরই আকার ধারণ করা, সেখানে জলের কোনো বিশ্বাসের ব্যাপার নেই, সেটা তার বৈশিষ্ট্য। আর তেমনি যখন আমরা বলি যে একজন সেবিকার ধর্ম হচ্ছে সেবা দান করা, সেটাও বিশ্বাসের ব্যাপার নয়, সেটা একটা সেবা সে দান করছে। মানুষের ক্ষেত্রে বিশ্বাসটা চলে আসে, কিন্তু এই বিশ্বাসটা নিতান্ত ব্যক্তিগত। এবং ধর্মকে যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসি, তারপরে কিন্তু রাষ্ট্রের কার্য পরিচালনা করা হবে ধর্মের অনুশাসন হিসেবে। তখন সংবিধান কিন্তু সেখানে গৌণ হয়ে যায়। এবং সেই জন্য আমার মনে হয় যে আমরা এই যে এই যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে আরো আরো আলাপ আলোচনা হওয়া দরকার। আমার যেটা খুব ভয় লাগে এবং আমি যেটা আতঙ্কিত, সেটা খুব খোলাখুলি ভাবে যদি বলি, যে যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন, যারা ধর্ম নিয়ে কাজ করেন, তাদের ব্যাপারে আমি খুব একটা আতঙ্কিত নই। তারা আগেও ছিলেন। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিত, তারা যখন ধর্মপ্রাণ হওয়ার নামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন এবং ধর্মের মধ্যেই তাদের আত্মপরিচয় খোঁজেন অন্য সবকিছু বাদ দিয়ে, এবং চরম একটা অবস্থান গ্রহণ করেন, আমার জন্য সেটা ভীতির কারণ। কারণ সেটাই সামগ্রিকভাবে আমাদের জনসংখ্যার মধ্যে আমি তার বাহুল্য দেখছি। সুতরাং আমি মনে করি, খুব মানে একেবারে সঠিক জবাব হয়তো আপনার প্রশ্নের আমি দিতে পারলাম না, কিন্তু আমি মনে করি এটা সম্পর্কে আলাপ আলোচনা হওয়া দরকার, এটা সম্পর্কে লেখালেখি করা দরকার। যারা উদারপন্থী বলে মনে করেন, গণতান্ত্রিক বলে মানুষ বলে মনে করেন, তাদের চুপ করে থাকলে চলবে না। কারণ মার্টিন লুথার কিং এর একটা খুব বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত নষ্ট কাজ হয়েছে, যত খারাপ কাজ হয়েছে, সেটা দুষ্ট মানুষদের জন্য যত না বেশি হয়েছে, ভালো মানুষদের নির্বিকার নিশ্চুপ থাকার কারণে সেটা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে যারা মনে করেন যে তারা উদারপন্থী, যারা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি করেন, সেটা শুধু ধর্মের স্পর্শকাতরতার ভয় চুপ করে বসে থাকলে হবে না। কারণ এটা যদি না করা যায়, তাহলে পরে বিজ্ঞান মনস্কতা থেকে আমরা দূরে সরে চলে আসব, এবং সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা থেকে দূরে সরে আসব, এবং মানবিকতা নামে যে মানুষের যে ধর্মটি আছে সেটি থেকে দূরে সরে আসব। আমি শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে ধর্মের একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটা আমার নিজস্ব ব্যাখ্যা এবং নিজের জন্য। আমি মনে করি যে মানুষ, একজন মানুষ, আমি যেটা ধারণ করে আছি এবং আমাকে যেটা ধারণ করে আছে, সেটা হচ্ছে আমার ধর্ম। আমি ধারণ করে কি আছি? আমি ধারণ করে আছি আমার পিতামাতার শিক্ষা, আমি ধারণ করে আছি আমার পাড়াপড়শি এবং আমার পারিপার্শ্বিকতা থেকে যেটা আমি শিখেছি, আমি ধারণ করে আছি যে একজন ঈশ্বর, একজন বিধাতায় আমার ব্যক্তিগত বিশ্বাস, সেগুলো আমি ধারণ করে আছি। আমাকে কি ধারণ করে আছে? আমাকে ধারণ করে আছে পরিবেশ, আমাকে ধারণ করে আছে বাংলা সংস্কৃতি, আমাকে ধারণ করে আছে বাংলা ভাষা। তো সেই সমস্তটা মিলেই আমার ধর্ম। সেই ধর্মের মধ্যে একজন বিধাতা বা ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেটা একটা অংশ, বড় অংশ, কিন্তু একমাত্র অংশ নয়। এবং সেই অংশটাকেই যদি আমি চরম করে ফেলি, তখন কিন্তু এই জাতীয় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। শেষ প্রশ্ন রাখছি, আগামী 10 বছরে আপনি কেমন বাংলাদেশ দেখেন এবং আশা করেন? আচ্ছা, এটা আমি সবসময় কিন্তু খুব ইতিবাচক লোক। আমি ইতিবাচক লোক এই কারণে যে আমি মনে করি যে নিরাশার কোনো ইতিবাচক দিক নেই। সুতরাং নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আমি মনে করি যে বাংলাদেশের সম্ভাবনা, মানে প্রাপ্তি যেটা, অর্জন যেটা, সেটা বলেছি। বাংলাদেশের সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক রয়েছে, এবং বাংলাদেশের যে সমস্ত সমস্যার কথা বলা হয়, সেসব সমস্যা অন্যান্য দেশেও আছে।
একটা কথা সবসময় আমরা বলি যে অসম্ভব রকমের দুর্নীতি, দুর্নীতি কি অন্য দেশে নেই? যুক্তরাষ্ট্রের দুর্নীতির কথা শুনলে পরে তখন বাংলাদেশের দুর্নীতিকে খুব ছোট বলে মনে হবে। দারিদ্র কি অন্য দেশে নেই? সবকিছুই আছে। কিন্তু কথা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশকে আগামী 10 বছরে আমার আসার জায়গাটা হচ্ছে 3টে জায়গায়। একটা জায়গা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশে এখনো অনেক মানুষ রয়েছেন যারা বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করেছিল বাংলাদেশ, সেই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। হতে পারেন সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু মানুষেরাই প্রথমে বিপ্লবের সূত্রপাত করে। বিপ্লবের সূত্রপাত ধারণা থেকে, বোধ থেকে প্রথম শুরু হয়। বিপ্লব পরে আসে। তো আমার মনে হয় যে তাদের কার্যকলাপ আমাকে উদ্বুদ্ধ করে। দ্বিতীয়ত আমি মনে করি যে বাংলাদেশ সম্পর্কে আমি আশাবাদী এই কারণে যে বাংলাদেশের মানুষ যে বহু কিছু করতে পারে, তারা বিশেষ করে আমি প্রমাণ পাই যারা বাইরে আছেন। আপনি যদি আমাদের কথা বাদ দিলাম, আমাদের প্রজন্মের কথা বাদ দিলাম, কিন্তু মনে করা যাক যে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, তাদের যে অর্জন বিভিন্ন জায়গায়, সেটা যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ইউরোপের নানান জায়গায়, শিক্ষার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে বাংলাদেশকে তারা বাইরে চিনিয়েছেন। এবং এই যে তাদের অর্জন, এটা অত্যন্ত বড়। যারা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছেন মনে করা যাক মধ্যপ্রাচ্যে, তাদের অর্জন অনেক। বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধা, হ্যাঁ, বাংলাদেশ তাদের কাছে ঋণী। তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রদূত। সুতরাং বিদেশে যারা বাংলাদেশি কাজ করছেন, আমি তাদের জন্য গর্বিত। আমি মনে করি তারাও একটা ভূমিকা রাখতে পারবেন। ছোট্ট কথাটা হচ্ছে তাদের এই অর্জনকে, বাংলাদেশকে, রাষ্ট্রযন্ত্রকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের এই অর্জনকে বাইরের অর্জন না মনে করে ভেতরের অর্জন হিসেবে সেটাকে গ্রহণ করতে হবে এবং এই স্বীকৃতিটুকু, এই বোধটুকু যদি রাষ্ট্রযন্ত্রের থাকে, তাহলে কিন্তু বাইরে থেকে তারা অনেক বেশি নিতে পারবেন। আর আমার তৃতীয় এবং শেষ কিন্তু প্রধান আসার জায়গাটা হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ। বাংলাদেশের তরুণ সমাজের সৃজনশীলতা, কর্মকুশলতা, তাদের অভিনবত্ব অত্যন্ত উচ্চমানের এবং এই তরুণ সমাজ তারাই মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে ফিরিয়ে আনতে পারে, তারাই আবার বাংলাদেশের বেপুতুকে পথে নিয়ে আসতে পারে। তাদের উপর আমার অনেক ভরসা। আমার খালি একটিই কথা, সেই কথাটি হচ্ছে যে আমরা সবসময় চিরকাল বলে আসছি যে তরুণ সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। আমাদের প্রজন্মেও শুনেছি, আপনাদের প্রজন্মেও শুনেছেন, বারবারই শোনা যাচ্ছে যে তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ, এখনো বলা হচ্ছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, বিনীত আবেদন জানাতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণ সমাজকে ভবিষ্যৎ করে না রেখে বাংলাদেশের তরুণ সমাজকে বর্তমান করে দিন এবং যারা আমাদের মতো বয়োজ্যেষ্ঠ তারা পেছনে সরে যান। সেটা যদি আমরা বাংলাদেশের তরুণ সমাজকে আমরা বর্তমান করে দিতে পারি, রাজনীতিতে, অর্থনীতিতে, সামাজিক জায়গায়, সাংস্কৃতিক জগতে, তাহলে পরে দেখবেন যে এক ধরনের বিপ্লব আসবে এবং সত্যিকার অর্থে তারাই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশের তরুণ সমাজকে বর্তমান করে দিলে বর্তমানও সুরক্ষিত হবে, ভবিষ্যৎও উজ্জ্বল হবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ ডক্টর সেলিম জাহান, আজকে আমাদেরকে এত কিছু বলার জন্য। আমি আশা করব যে শ্রদ্ধেয় সেলিম জাহান সাবলীল ভাবে, বস্তুনিষ্ঠ ভাবে যে আলোচনাগুলো করেছেন আজকের প্রাসঙ্গিকতায়, আমরা তার কিছুটাও যদি গ্রহণ করতে পারি তবে সেটাই আমাদের জন্য সার্থক হবে এবং আমরা সার্থকতা পাবো। সকলকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য এবং সম্ভবত সামনের শনি কিংবা রবিবারে আমরা আবার ডক্টর সেলিম জাহানের সাথেই বসবো। আমাদের এই প্রজন্মের, এই ইংল্যান্ডে জন্ম এবং বেড়ে ওঠা যে শিশু এবং বাচ্চারা আছে তাদেরকে নিয়ে, তাদের মুখ থেকেই ডক্টর সেলিম জাহানের মাধ্যমে আমরা গল্পের মাধ্যমে জানবো যে তাদের বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা এবং তারা বাংলাদেশকে কিভাবে দেখে। এবং আমি আশা করব আমাদের শিশুরা যখন ডক্টর সেলিম জাহানের সাথে বসবে, অনলাইনের মাধ্যমে কথা বলবে, ও ওনার কাছ থেকে শুনতে পারবে এবং জানতে পারবে এবং আরো উদ্বুদ্ধ হতে হবে দেশ প্রেম নিয়ে, দেশকে নিয়ে ভাবার এবং সুযোগ, বিকজ কারণ ওরা চাইবেই যে ওদের মা বাবা যেখান থেকে এসেছে ওটা কেমন ছিল। যদিও তারা দেশে বেড়াতে যায় সবকিছু, কিন্তু তার শেকড় জানাটা আমার মনে হয় প্রয়োজন এবং এই কারণেই তারা ডক্টর সেলিম জাহানের সাথে সামনের সপ্তাহে আবার বসবে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সকলে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং বিজয় দিবসের অভিনন্দন এবং শ্রদ্ধা ভরে সবাইকে মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি।
আমাদের আর বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ফারহানা জাহানকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো এই 1 ঘন্টার আলোচনা, প্রচুর কথা 1 বলতে। ঘন্টা এত তাড়াতাড়ি দেখতে দেখতে চলে গেল যে ভাবতে পারিনি। অনেক প্রশ্ন এবং ছিল, আমি অনেকের কমেন্ট আমরা পড়তে পারিনি, দুঃখিত। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সামনের যে আরো আলোচনাগুলো হবে আমাদের সাথে থাকবেন। আর সকলকে একটু বলে দিতে চাচ্ছি যে আপনারা যদি বিজয়ফুল সম্পর্কে আরো কিছু বিস্তারিতভাবে জানতে চান, তো বিজয়ফুলের ওয়েবসাইট আছে www.bijyful.co.uk, www.bijyphool.co.uk। এই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন বিজয়ফুলের ইতিহাস, বিজয়ফুলের গল্প এবং বিজয়ফুল বানানোর কৌশল। আশা করব আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বিজয়ফুল বাড়িতে বানাবেন, বাংলাদেশের গল্প করবেন, নিজেদের ছোটবেলার এবং বেড়ে ওঠার গল্পগুলো করবে, এবং তার মাধ্যমে আপনার বাচ্চারা জানতে পারবে যে দেশ কি। তো ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ।